এই স্টোরির আগের পার্ট ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম টর্চার উইথ লাভ, পার্ট 13। আমি যাই করি না কেন আমাকে আটকাবে না, অন্যথায় যা ঘটবে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। এই বলে অভয় নিশির ঠোঁটে ঠোঁট রাখে। সে পূর্ণ আবেগে নিশির ঠোঁটে চুমু খেতে থাকে এবং নিশির শরীরের ওপর তার সারা শরীর জোরে প্রেস করতে থাকে। অভয় যখন এই কাজ করে তখন নিশির মনে হয় যেন কেউ একজন তার হাড় ভেঙে দিচ্ছে। এখন পেশিবহুল শরীরের অভয় কোথায় আর সূক্ষ্ম নিশি কোথায়? তার জন্য অভয়ের ভার বহন করা একটি ভারী বস্তা তোলার অভিজ্ঞতার চেয়ে কম ছিল না। কিন্তু এই সমস্যা থাকা সত্ত্বেও সে অভয়কে বাধা দেয় না বা নিজেও কিছু করে না। যেমন অভয় বলেছিল, সে যা চায় তাকে তা করতে দেয়। সেই সাথে অভয় নিশির যন্ত্রণা না দেখে নিশির ঠোঁটে কিস করতে মগ্ন। সময় বাড়ার সাথে সাথে সে নিশির ঠোঁটে কিস করতে শুরু করে, তার ঠোঁট চিবাতে শুরু করে, চুষতে শুরু করে এবং এর মধ্যে সে নিশিকে শ্বাস নিতেও সময় দেয় না। এতেও যখন অভয় সন্তুষ্ট হয় না তখন সে নিশিকে মুখ খুলতে বাধ্য করে। অভয় নিশির মুখের ভেতর তার জিভ ঢুকিয়ে দেয় এবং নিশি জিভটা চুষতে থাকে। অভয় নিশিকে ফ্রেঞ্চ কিস করতে শুরু করে, যেখানে নিশি অভয়ের বন্যতা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। সে বুঝতে পারছিল না কিভাবে নিজেকে সামলাবে। কখনো সে বিছানায় সিট মুঠিতে আঁকড়ে ধরছে, কখনো সে অভয়ের শার্টের কলার শক্ত করে চেপে ধরছে, কখনো সে অভয়ের বাহু চেপে ধরছে, আবার কখনো তার ঘাড়ে। নিশির জন্য সবকিছু খুব কঠিন ছিল। তার মুখ লাল হতে শুরু করে, তার চোখে এক স্তর অশ্রু দেখা দেয়, যা স্পষ্টভাবে বোঝায় যে নিশি সমস্যায় পড়েছে। অভয় সেখানেই থামেনি। প্রায় আধা ঘন্টা কেটে গেল। অভয়ের ঠোঁট তখনও নিশির ঠোঁটের সাথে জড়িয়ে আছে। এই দেখে সময়টা হয়তো অভয়ের কিছুই হয়নি, কিন্তু নিশি পুরো আধমরার মতো হয়ে যায়। তার চোখের কোণ থেকে অশ্রু ঝরতে শুরু করে। সে চোখ বন্ধ করে নেয়, তার হাতের মুষ্টিও অভয়ের শার্টের কলার ছেড়ে দেয়। মনে হচ্ছিল নিশি যেন অজ্ঞান হয়ে যাচ্ছে। তখনই হঠাৎ অভয় নিশির ঠোঁটকে মুক্ত করে দিল। অভয় ছেড়ে দিতেই নিশির সারা শরীর নিস্তেজ হয়ে গেল আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তখন অভয় তার মুখটা নিজের হাতে নিয়ে তার সাথে তার কপাল জোড়া লাগিয়ে নিশির মুখের ওপর নিঃশ্বাস ফেলে বলল, বউ, একটু নিঃশ্বাস নাও। অভয়ের এই কথাগুলো শুনেও নিশি নিঃশ্বাস ফেলে না। সে শুধু অশ্রু ভরা চোখে অভয়ের চোখের দিকে দেখতে থাকে। অভয় নিশির চোখের দিকে তাকায়, বুড়ো আঙুল দিয়ে নিশির চোখের কোণ থেকে বয়ে যাওয়া অশ্রু মুছে দেয়। আবার বলে, বউ, আমি বললাম শ্বাস নাও। এইবার অভয় বলার সময় নিশি চোখের পাতা ফেলে, তারপর একটা গভীর শ্বাস নেয়। নিশির একটা নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে মনে হলো ওর শরীরে যেন প্রাণ এসেছে। তার আর্দ্র শরীর স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পর নিশি আরাম বোধ করতে শুরু করে। নিশিকে স্বাভাবিক হতে দেখে অভয় নিশির কাছ থেকে সরে যায় এবং তার পাশে শুয়ে থাকে। তারপর নিশিকে বুকে নেয়। অভয় যখন এটা করে নিশি তার মুখ অভয়ের বুকে লুকিয়ে রাখে, কিন্তু অভয়ের শার্টে রক্ত ছিল, তাই নিশি তার বুক থেকে মুখ সরিয়ে নেয়। এটা দেখে অভয়ের চোখ ছোট হয়ে গেল, কিন্তু সে নিশিকে কিছু বলল না, বরং সে নিশিকে ছেড়ে দিয়ে নিজেই উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর অভয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে এখন শার্টলেস ছিল এবং এখন সে তার ক্ষত পরিষ্কার করেছে। এখন সেখান থেকে আর রক্ত পড়ছে না।
ওয়াশরুম থেকে এসে অভয় আবার বিছানায় শুয়ে পড়ে। তার দিকে মুখ করে অভয় নিশিকে নিজের দিকে ঘুরিয়ে তার বুকে লুকিয়ে নেয়। কিন্তু নিশি ঘুমিয়ে যায়নি। সে অভয়ের বুক থেকে মুখ তুলে অভয়ের মুখের দিকে দেখতে থাকে। নিশিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অভয় নিশির চুলে আলতো করে হাত চালাতে চালাতে বলল, আমি এতটাও খারাপ না। অভয়ের এই কথা শুনে নিশি তার দিকে আগের মতোই তাকিয়েছিল, কিন্তু সে আস্তে করে বলল, হ্যাঁ, আমি যতটা খারাপ ভাবি তুমি ততটাও খারাপ নও। আসলে তুমি তার চেয়ে অনেক খারাপ। এই বলে নিশি আবারও অভয়ের বুকে মুখ লুকালো। ওদিকে অভয়ের মুখে এই আশ্চর্য ভাব ফুটে উঠল, যেন নিশি যা বলল সেটা সে আশা করেনি। কিন্তু পরের মুহূর্তে অভয়ের মুখের অভিব্যক্তি আবার স্বাভাবিক হয়ে যায়। দুজনেই একে অপরের বুকে চুপচাপ শুয়ে পড়ল। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। পরবর্তী দিন। অভয় নিশি সকালে ছিল একে অপরের বুকে। নিশি একটা ছোট্ট শিশুর মতো ঘুমাচ্ছিল, একটি বলের মতো কুঁকড়ে গিয়েছিল এবং অভয়ের বুকে মুখ লুকিয়েছিল। নিশিকে এত কাছে ঘুমোতে দেখে অভয়ের চোখ খুললে সে শুধু নিশির দিকে তাকিয়ে থাকে। নিশির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো। তারপর নিশিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেই ওয়াশরুম দিকে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে সে রেডি হতে লাগলো, যেন কোথাও যেতে হবে। যখন অভয় প্রস্তুত হয়ে গেল তখন ঘড়ি পড়া অবস্থায় তিনি ফিরে গেলেন। সে ফিরে যেতেই তার চোখ গেল বিছানার দিকে, যেখানে নিশি ছিল, যে এখন জেগে উঠেছে এবং চুপচাপ বসে আছে। নিশি বেশ অগোছালো ছিল, তার চুল এলোমেলো ছিল। তার পরনে অভয়ের শার্টটিও তার পাশের কাঁধ থেকে কিছুটা নিচে পড়ে যাচ্ছিল। নিশিকে জেগে থাকতে দেখে অভয় তার দিকে পা বাড়ায়। নিশি যেখানে চুপচাপ বসেছিল, সে অভয়ের জুতার আওয়াজ শুনে সে অভয়ের দিকে দেখতে লাগলো, যে ইতিমধ্যে তার কাছে পৌঁছে গিয়েছিল। এত কাছে থাকায় নিশি ভয় পেয়ে যায়। অভয়ের মুখটা নিশির মুখের খুব কাছে ছিল। অভয়ের খুব কাছাকাছি হওয়ায় নিশি তার কাছ থেকে দূরে সরে যেতে একটু পিছিয়ে যায়। নিশি যতই পিছিয়ে গেল অভয় ততই তার কাছে গেল। তার মুখে কোনো ভাব নেই। নিশি বুঝতে পারছে না সে কি চায়। পিছিয়ে যেতে যেতে নিশি গিয়ে বিছানার মাথায় লেগে যায়। এখন তার আর কোথাও যাওয়ার উপায় ছিল না। ওদিকে অভয় নিশির আরও কাছে চলে আসে। নিশি ভয় পেয়ে গেল। অভয় এটা বুঝতে পেরেছিল, তাই সে হাসল। তারপর তার একটা হাত নিশির মুখে রেখে বলল, তুমি বিকেলে রেডি থাকবে, আমরা তোমার জন্য কাপড় কিনতে শপিং করতে যাব। অভয় সাধারণ সুরে এই কথাটা বলল, কিন্তু মনে হলো নিশি অভয়কে স্বাভাবিক বলে হজম করতে পারছে না। তাই রাগী স্বরে বলল, আমার কাছ থেকে দূরে থাকো এবং আমার কোথাও যাওয়ার নেই। আমার কোনো ড্রেসের দরকার নেই। নিশির উত্তর শুনে অভয় হঠাৎ সেই হাত দিয়ে তার চোয়ালটা ধরে নিশির গালে যেটা আদর করছিল এবং কর্কশ গলায় বলল, বউ, তোমাকে আমি জিজ্ঞাসা করিনি, তোমাকে আমি বলছি। অভয়ের কথা শুনে নিশি তার দিকে তাকিয়ে হাত নেড়ে বলল, তোমার অহংকার দেখে আমি ভয় পাই না। কিছুক্ষণ আগে ভিজে বিড়াল হয়ে যাওয়া নিশি এখন জেদি মেয়ের মতো আচরণ করতে শুরু করেছে। নিশির এই রূপ দেখে অভয় নিশির দিকে দেখতে লাগলো, যেন সে রেগে যাচ্ছে। কিন্তু পরের মুহূর্তে সে মুখের উপর বিকট ভাব নিয়ে বলল,
যাই হোক, তুমি ঠিক বলেছ যে তোমার ড্রেসের দরকার নেই, কারণ তোমাকে এই রুমেই থাকতে হবে যেখানে তুমি আর আমি আছি। এবং এরপর অভয় নিশির কানের কাছে গিয়ে কড়া গলায় বলল, এবং তুমি এমনকি আমার সামনে ড্রেস ছাড়া থাকতে পারো, তোমাকে খুব হট দেখাবে। এই বলে অভয় নিশির কানে কামড় দেয়। তারপর সে নিশির কাছ থেকে সরে যায় এবং রুম থেকে বের হতে থাকে। অভয়ের কথা শুনে চমকে উঠল নিশি। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, আমার ড্রেস চাই। রুম থেকে বেরোনোর সময় নিশির এই কথাগুলো শুনে ভ্রু দুটো তুলে ফেলে অভয়। বিকেলের সময় অভয় যেমন বলেছিল যে সে বিকেলে নিশিকে নিয়ে শপিং করতে নিয়ে যাবে, সে তাই করে। এই মুহূর্তে তিনজনই, অভয়, নিশি আর মায়াঙ্ক, শপিং মলে ছিল। অভয় নিশিকে নিয়ে এসেছিল ভালো বড় ব্র্যান্ডের শোরুমে, যেখানে অনেক ভালো ড্রেস ছিল। নিশি জামা কাপড়ের দিকে তাকিয়ে ছিল, তার দাপট ছিল। এখন কোন মেয়ে শপিং করতে পছন্দ করে না? তাই এখানে নিশির মেজাজ ভালো ছিল। সে খুব সুন্দরভাবে নিজের জন্য কিছু জামা কাপড় পছন্দ করেছে এবং সেগুলি প্যাক করতে বলল। তখন সেলস গার্ল বলল, ম্যাম, আপনার পছন্দটা খুব ভালো, কিন্তু আপনি যে ড্রেসগুলো বেছে নিয়েছেন সেটা আপনার মনে হয় হবে না। আপনার মাপটা বলুন, আমি আপনাকে সেই সাইজের ড্রেস দেব। সেলস গার্লের কথা শুনে নিশি নিজের দিকে দেখতে লাগলো, কারণ সে জানতো না তার সাইজ কত। তখন অভয় নিশির কানে ফিসফিস করে বলে, 31 ইঞ্চি বাস্ট, 23 ইঞ্চি ওয়েস্ট অ্যান্ড 32। অভয়ের কথাগুলো শুনে হঠাৎ নিশি তার ঠোঁটে হাত রেখে বড় বড় চোখ করে তার দিকে দেখতে থাকে। অভয় নিশির হাতে চুমু দিয়ে দেয়। নিশি অবাক হয়ে যায়। ওখানে দাঁড়িয়ে সেলস গার্ল এইসব দেখছিল। সে লজ্জাবোধ করতে লাগলো আর বলল, ম্যাম, আমি আপনার ড্রেস নিয়ে আসছি, আপনি একবার ট্রাই করে দেখুন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই বলে সেলস গার্ল লাজুক হয়ে চলে যায়। নিশিও দেখে সেলস গার্ল লাল হয়ে যাচ্ছে, তাই সে অদ্ভুত বোধ করে এবং এখন সে অভয়ের দিকে দেখতে শুরু করে এবং বিড়বিড় করে, লজ্জাহীন। অভয় যখন নিশির বকবক শুনতে পায়, সে আবার নিশির কানে ফিসফিস করে বলে, তুমিও হয়ে যাও। এখন নিশির গ্যারাস করা চোখে অভয়ের দিকে দেখতে শুরু করে, যেখানে অভয় শুধু হাসে। ভালো মেজাজে থাকা নিশি অভয়ের কথা শুনে বিরক্ত হয়ে যায়। সে এখন মুখ কালো করে বসে আছে। এমন সময় সেলস গার্ল এসে নিশিকে কিছু ড্রেস দিয়ে বলল, ম্যাম, এই হলো আপনার ড্রেস, একবার ট্রাই করে দেখুন। নিশি সেলস গার্লের কাছ থেকে ড্রেসটা নিয়ে ট্রায়াল রুমের দিকে যায়। নিশি ট্রায়াল রুমে পৌঁছে সে রুমের দরজা বন্ধ করতে শুরু করে। তারপর অভয় সেখানে আসে। অভয়কে দেখে নিশির মুখটা প্রশ্নে ভরে গেল। সে বিরক্ত গলায় বলল, তুমি এখানে এখন কি করছো? অভয় ট্রায়াল রুমের ভেতরে এসে তিনি বললেন, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই কথা বলার সময় অভয়ের মুখে একটা বিকট ভাব ফুটে উঠল, যা দেখে নিশি বুঝতে পারে অভয়ের উদ্দেশ্য ঠিক নয়। তাই সে অভয়ের দিকে দেখতে শুরু করে এবং বলল, অভয়, আমাকে হয়রানি করা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু আমি তোমাকে সাহায্য করব। অভয়ের কাছাকাছি আসায় নিশি
ঘাবড়ে যেতে শুরু করে। সে তোতলানো কণ্ঠে কিছু বলতে চলেছে। মিস্টার অভয়, তুমি। নিশির কথায় বাধা দিয়ে অভয় তার ঠোঁটে আঙুল রেখে বলল, তুমি কি চুপ করে থাকতে পারো না? আমি শুধু তোমাকে সাহায্য করব। আমি কিছু ভুল করছি? নিশি চুপ হয়ে যায়। অভয় সে নিশির কাছাকাছি আসে, এত কাছে যে তাদের শরীর একে অপরের শরীর স্পর্শ করে। অভয় খুব কাছাকাছি হওয়ায় নিশি তার কাছ থেকে পিছিয়ে যেতে শুরু করে। তখন অভয় তার কোমরে হাত রাখে এবং তাকে জড়িয়ে ধরে। অভয় যখন এই কাজটি করে, নিশি তার মুখের দিকে দেখতে শুরু করে। আর অভয় বরাবরের মতো তার কাজে ব্যস্ত হয়ে যায়। সে যাই বলুক না কেন, নিশি একটা টপ আর লং স্কার্ট পরেছিল, তাই অভয় হাত দিয়ে নিশির টপটা খুলে ফেলতে লাগলো। নিশি যখন বুঝতে পারে অভয় কি করছে, তখন সে তার 2 হাত অভয়ের বুকে রাখে এবং তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে আরও বলল, অভয়, এখান থেকে বের হয়ে যাও। অভয় নিশির কথা পুরোপুরি উপেক্ষা করে আবার নিশির কাছে যায়। সে আবার নিশির কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে এলো আর নিশির মুখের দিকে তাকিয়ে বলল, বউ, আমি তোমাকে সাহায্য করবই, আর তুমি আমাকে থামাতে পারবে না। অভয় একটু আবেগপূর্ণ কণ্ঠে এই কথাটি বলল এবং সে আবার নিশির টপ খুলে ফেলতে শুরু করে। নিশি অভয়ের এই শক্তি দেখে অবাক হয়ে যায়। সে আবার অভয়ের থেকে দূরে সরে যেতে শুরু করে, কিন্তু এইবার অভয় এত দ্রুত ছিল যে নিশি তার কাছ থেকে সরে যেতে বা কিছু করতে পারার আগেই তার এক ধাক্কায় টপ না খুলে ছিঁড়ে ফেলে আর নিশির শরীর থেকে আলাদা করে নিচে ফেলে দেয়। এখন নিশি অভয়ের সামনে ইনারওয়্যারে থেকে যায়। অভয় যা করেছে তার কারণে নিশির মুখের রং উড়ে যায়। অভয়ের সামনে সে কিভাবে দাঁড়িয়ে আছে তা নিয়েও সে চিন্তা করে না। সে বড় বড় চোখ করে তাকালো একবার অভয়ের দিকে আর একবার তার ছেঁড়া টপের দিকে, যা এখন মেঝেতে খারাপ অবস্থায় পড়ে আছে। নিশিকে এতটা অবাক হতে দেখে অভয় নিশির কানের কাছে ঠোঁট নিয়ে তার রসালো কণ্ঠে বলল, বিবি, আরও কয়েক মুহূর্ত এভাবে দাঁড়িয়ে থাকলে আমার কিছু হয়ে যাবে। তোমাকে খুব সেক্সি লাগছে। এই বলে অভয় হালকা করে নিশির কানে চুমু খায়। অভয়ের কথা নিশির কানে পৌঁছানোর সাথে সাথেই হতবাক নিশির হুঁশ আসে। এখন